আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি। এই যে প্যারিসে আসিছিল না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে, উটির যে শিল্পীরা আসিছিল, এরা যে আসিছিল, যে পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমির টেকাত হয়েছে, শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় টাকা দিচ্ছে শিল্পকলা একাডেমি। তো টাকা যাইতে সময় লাগে, তো মন্ত্রণালয় থেকে আমলাতন্ত্র আছে না একাডেমির যেতে, তো টাকা যেতে যে সময় লাগে, এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করিচ্ছে। তো জামিলকে কয়া হয়েছে পেটি ক্যাশ থেকে, মানে আমার হাতে কিছু খুচরা টাকা থাকে ওই যে কোনো দপ্তরে মন্ত্রণালয়ের খুচরা টাকা, ওই টাকা থেকে বেশি টাকা না করলে ওই টাকা থেকে টাকাটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টাকা ঢুকলে। এটা ফোনে কইছে এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যান্ড ফোনে কইছে একজন আমলা, তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন দিছিল, কারণ তার তো কথা শুনে নাই। তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে প্যারিসে, আমাদের দূতাবাস কাজ করিচ্ছে একটা বিশাল আয়োজনে, আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে, বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে তুলে ধরা হবে। আর এটা আটকে আছে কার কাছে? জামিলের কাছে। তা আমার কাছে খবর এসেছে যে বুঝছাও যে আজ জামিল আটকে দিছে ইউনেস্কোর টিমের টাকা। আমি কলে ওর সব হিসাব রাখি। আচ্ছা জামিল মিয়া, টাকাটা তো তুমি দিছিলা শেষমেশ, তাই না? তো নাটক করলা কেন? হ্যাঁ, যেন সবার সামনে ফারুকের উপরে পাবলিক বিলা আছে, তাই এটা তুমি চান্স নিলা? হ্যাঁ, তুমি তো জানোয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিতপূর্ণ কথা বলো, এগুলো আমরা খেয়াল করেছি, রেকর্ড আছে, প্রচুর কমপ্লেন আছে তোমার নামে। নদিয়ার ভাষায় কথা কও, এরকম পুতু পুতু কলকাতার ভাষায় কথা কও জন্য ভুলে যান না, ওইটা জাউরার জাউরা। আজকে সিল দিলাম না শালা বুড়া খাটাস, একেবারে মুখে তালা দিয়া বসে থাকবো, নখ করে বসে থাকবো। নাটক কম করো প্রিয়। ফারুকি আধা খুশি করেছে, এখন হাঙ্কারে পুরা খুশি করে দিক। একটা জুলাই বিপ্লবের পক্ষের লোকের শিল্পকলা একাডেমির দায়িত্ব দিয়া ফারুক যে 15 একজনকে ক্যান্ডিডেটরে খেতাইছে, ওই জন্য হাঙ্কারে অভিনন্দন আমাদের জানানো দরকার। ফারুকিরে ভালো কাজ করছেন ফারুকি আপনি। আবার দেখেন কইছে সে আদিবাসী বলার অধিকার চায়, ফারুকি নাকি বাধা দিচ্ছে। ফারুকি ঠিক কাজ করিছে তো। জামিল সরকার কি বলে তাদের অভিহিত করে, তুই সেটা কবি না? তুই সরকারের বাইরে সরকারি চাকরি নিছু তাইলে সরকার যা বলতে চায় সেটা তুই কবি, তোর জন্য আলাদা আইন হবে নাকি রে বাইঞ্চত? এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কন? দেখেছেন ওর জন্য কারা কারা মা কান্না কাঁদিচ্ছে। এবার আসেন আজকের আসল আলাপে আসি, আর একটা স্মরণ লাগবি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ওই স্মরণ লাগবে, সে নিয়ে আলাপ করি। এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেয়েরা বসে আছে স্বৈরাচারের দালাল গুলা, এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা, সেইগুলারে ধৈর্য ধৈর্য পাঁচাত লাথি দিয়ে খেদাইতে হবে, এইভাবে জামিলের মতো। ওই যে ওয়াকার হারকুলিস হতে চাইছিল না, দিছি বাড়ি একটা বুঝাই দিছি জনতার মায়ের কারে বলে, এটা বাংলাদেশের বাইরে। জামিল রে দিছি আডা। আজকে আর একটা বেইমানের সাথে পরিচয় করাই দিই। বেইমানের নাম হচ্ছে জসিমউদ্দিন, বাংলাদেশের 27তম পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব। চলেন দেখি এই জসিমউদ্দিন কে, কেন সে বেইমান এবং তার ব্যর্থতা কি। আঙ্কেল জসিম সাহেব একজন নায়ক, কলে নায়কের নাগাল চেহারা। ওই যে কথা আছে না, মাকাল ফল বাইরে যাই দেখাক ভিতরে গুয়ের মতো, মাথা ভরা চুল আর চুলের মধ্যে জেল লাগায়, ওই মাথার কলে কোনো ব্যবহার করে না। তবে মাথার মধ্যে বড় কাজের অনেক গল্প শুনেছি এই ব্যাপারে, সেগুলো রেখে দিলাম, লাগলে অন্য কোনো দিন এই বিষয়ে বলবো। আজকে মূল আলোচনাতে থাকি, সিরিয়াস আলাপ তো। তো জসিমউদ্দিন একজন আদর্শ বহুরূপী, সব দলের সময় তার আস্থাভাজন হয়েছে, সরকারের চামচামিয়া দালালি করেছে এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে। পেশাদার কূটনীতিকের কোনো ছাপ নাই তার অতীত কর্মে। চিন্তা করেন না, প্রমাণ ছাড়া কথা বলবো না। জসিমউদ্দিন চাকরিতে যোগ দেন 25 এপ্রিল 1994 সালে বিসিএস 13তম ব্যাচের সাথে। হাঙ্গেরে 2 ব্যাচ জুনিয়র আর কি বিসিএস এ, মানে হাঙ্গেরে তো 11তম ব্যাচ, বুঝছাও তো। চাকরি জীবন কিন্তু বেশ চমৎকার ওর। 96-2001 সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে। হাসিনার সাথে প্রথম যোগাযোগ, প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে। আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় 2000 সালে ভারতের নয়াদিল্লিতে, আসল জায়গায়। উটি ওই 3 বছর আসছিল। 2003 সালে বিএনপির আমলে যায় জাপানের টোকিওত এবং সেখানেও 3 বছর থাকে। এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয়। মূল কাজটা কি? মজার বিষয়, ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা, বুঝছাও, আসল মাল। এরপর 111 সরকার 2008 সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে, ওইখানে 5 বছর ছিল। ইউজুয়ালি 3 বছর থাকে, এরা 5 বছর ছিল। এবং 2012 সালে আওয়ামী লীগ তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদে।
জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে পদায়ন হয়, কিন্তু বেশি দিন থাকা লাগেনি, 1 বছরের মাথায় ইসলামাবাদ ছেড়ে 2013 সালে ঢাকায় এসে আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসেবে। তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয়, যার মূল কাজ হলো চীন, জাপান, কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা। 2015 সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত। সেখানে গিয়া হাসিনার তেল মেয়া আপনি হয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন পদকপ্রাপ্ত অফিসার। সব লিখলেন আপনার সিভিতে, কিন্তু এটা লেখেন নাই। কি জসিম সাহেব নিজের খুব চালাক ভাবেন, কাজ করে পুরস্কার পাইলে তো প্রকাশ করতে কোনো দোষ থাকার কথা না, কিন্তু আপনি যে তেল মেয়েরায় পদক নিছেন সে ব্যাপারে আমরা পরিষ্কার। এখনো শেষ হয় নাই। এরপর 2020 সালে আপনি যান কাতারের রাষ্ট্রদূত হিসেবে। সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানির সাথে আওয়ামী ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করা যায়। আমাদের কাছে প্রমাণ আছে। এর পুরস্কার ওই পাইছে 2023 সালে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপর আপনি আপনার জীবনের ঢাকায় থাকাকালীন 2 বার ভারতের দায়িত্বে ছিলেন। প্রথম পদায়ন ছিল ভারতে, কোত ভারতে, আর পাকিস্তানে যখন আপনার পদায়ন হয় তখন আপনি ছিলেন মাত্র 1 বছর। কেন জসিম সাহেব, ভারত কি আপনার মানা করে দিছিল? কিন্তু আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত, মানে হাসিনা জয় বাংলা হওয়ার আগে সফর ছিল চীনে, তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত। তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল হক। মোজাম্মেলকে জানেন, ও বুয়েট ছিল, বুয়েটের পোলা, ছাত্র দলের সভাপতি ছিল, খুব ব্রিলিয়ান্ট পোলা গলা, আমি খবর নিচ্ছি, স্বৈরাচার বিরোধী অফিসার। তো কেন ওই সময় তার সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন, সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন হাসিনার তেল মারার জন্য। নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসায় থাকতে দেন নাই। এখন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক প্রেসার দিছে, তাই না? তো আপনি কোন রাষ্ট্রদূত যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই? এখন আওয়ামী গল্প যেটা আপনার মনে মনে ভাসতেছে, এটা গল্প ভুলে যান, এটা ব্যাখ্যা আমি দিব। আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে। তো এই হইলেন আপনি ভারত পূজা, আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন। অন্য কোনো ডিল আছে কিনা তা জানি না, তাই কইলাম না। আমার তো আবার ওই ভারতের সাথে ওই সম্পর্ক নাই, তাই আপনার সিভিতে উল্লেখিত বিষয়গুলো নিয়ে বললাম, আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি। এবার চলেন দেখি জসিম কিভাবে পররাষ্ট্র সচিব হইল, ক্যাঙ্কা করে কারে তেল মেরা। জসিম হইল একটা সাম্বাস, সুযোগ পেলে কোনোদিন হাতছাড়া করে নাই। যখন 5ই আগস্টের পর আগের পররাষ্ট্র সচিবের বিষয়ে অভিযোগ শুরু হলো, তখন নির্লজ্জের মতো ওই যে মোজাম্মেল, ওই যে ছাত্র দলের ওই যে বুয়েটের মোজাম্মেল, ওরে কাজে লাগাইলো যেন আপনারা পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। মোজাম্মেলকে দিয়া আপনি ক্যাম্পেইন চালাইলেন, তাই না? আমরা জানি। এই মোজাম্মেলের কথা আপনারা মনে রাখেন। এই ছেলেটা আগামীর বাংলাদেশের অ্যাসেট, আমরা ওরে প্রোটেক্ট করব। এবং ওর সাথে যে জুলুমবাজি করেছেন ওইটা আপনার দিব জসিম। এই মোজাম্মেলের সাথে আবার জসিম বেইমানি করেছে, বুঝতে চাও? সে আলাপ করবো। যাক, মোজাম্মেল যখন আপনার ক্যাম্পেইন চালায় তখন আপনি প্যারালাল ক্যাম্পেইন চালান যে আপনার ভাই অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান বিএনপির এমপি ছিল এক সময়। সবচেয়ে সোনায় সোহাগা হয় যখন পররাষ্ট্র উপদেষ্টা হয় তৌহিদ সাহেব। ফাইনালি তিনি আপনাকে পররাষ্ট্র সচিব হিসেবে রিকমেন্ড করেন এবং আপনার উদ্দেশ্য হাসিল হয়। কংগ্রেচুলেশনস। তবে আপনি পররাষ্ট্র সচিব হইয়া ভারতের প্রতি আপনার সব প্রেম দেখাইলেন, তার ভিডিও দেখলে বোঝা যাবে। এই প্রেক্ষিতে কনসালটেশনে উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। কনসালটেশনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি, ফ্র্যাঙ্ক এন্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি। দেখেছেন তো জসিম সাহেব, জুলাই বিপ্লব কি কেন হয়েছে এসব বুঝেন নাই, মাথায় ঢোকে নাই, তাই না? ভারতের প্রতি প্রেম একদম জায়গায় উঠছে দেখছি, একেবারে হান্দাই দিমু প্রেম জায়গা মতো। হ্যাঁ, যেটি দিয়ে প্রেম ঢুকে ওটি দিয়ে হান্দাই দিমু। পরে ছোট মাথা কাজ করিতে কলিকাতা হার যাবার লাগবো। এখন সব কইলাম না, আরো কথা আছে। আপনার বেইমানির গল্প এবার কইতে হয়। আমি আবার সব সহ্য করতে পারলেও বেইমানি সহ্য করতে পারি না। এক সময় কমিউনিস্ট ছিলাম, তো কমরেডশিপের প্রতি একটা ভালোবাসা তো থাকবেই। এই আপনার বেইমানি নিয়ে একটা কথা কই আসি। জসিম পররাষ্ট্র সচিব হওয়ার পর প্রথম বেইমানি করলো তার প্রতি যে তাকে পররাষ্ট্র সচিব বানানোর ক্যাম্পেইন করেছে মোজাম্মেল। ওই মোজাম্মেল
মোজাম্মেলকে ইউনূস স্যার প্রথমে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। আমরা খুব খুশি হয়েছি, খুবই ভালো সিদ্ধান্ত ছিল, কারণ মোজাম্মেলের মতো একজন স্বৈরাচার বিরোধী যোগ্য অফিসার যদি প্রফেসর ইউনূসের পাশে থাকতো তাহলে ইউনূস স্যারের কাজ করতে অনেক সুবিধা হইতো। স্যার এই লোকটারে আপনি পাঠাইছেন, দূর করেছেন। মোজাম্মেলের নিয়োগ দেখে আপনি দুবাইতে বৈশা পররাষ্ট্র উপদেষ্টা ফোন দিয়ে কইলেন যে মোজাম্মেল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হইলে আপনি নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর থেকে কন্ট্রোল হারাইবেন। হারামজাদা কন্ট্রোল! ইউনূস স্যারের কাজের চাইতে কি পররাষ্ট্র উপদেষ্টা কন্ট্রোল বেশি জরুরি? এই হারামজাদা ভুলে গেল এই পোলার উপরে কি অত্যাচার নির্যাতন চালাইছে মোজাম্মেলের উপরে, ভুলে গেল যে এই ছেলে তার জন্য কি অবদান রাখছে। অবশ্য আপনারা কি কমু, আপনি তো বিএনপির সাথেও বেইমানি করেছেন। অবশ্য এটা আপনার রক্তে, শুনছি আপনার ভাই বিএনপির এমপি ছিল, সে তো পরে বিএনপি ছাড়িছে, দল ছেড়ে এলডিপিতে যোগ দিছে, তাই না? তো বিএনপি তো আপনার রক্তে আছে, আপনি তার মধ্যে সেরা। যে বিএনপি আপনার জন্য তদবির করলো, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি কর্নেল দিলওয়ারের মেয়ে তাহলিল দিলওয়ারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদান করেছেন না? তাহলিল যেভাবে স্বৈরাচারী হাসিনার মডেল বাস্তবায়নের জন্য ক্যানবেরা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হইতে আসছিল, সেই অফিসারের বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ঘটনাকে আপনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন? না, নাই। কেন নেন নাই? আপনার তো চরিত্র শুনেছি একটু ঢিলা, তো আপনার তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে এলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রচুর ইমেল টিমেল ঘুরতেছে, অফিসার থেকে শুরু করিয়া অফিসারের বউ কেউ তো বাদ যায় নাই, এই কামিয়ার না ঢুকি। যাই হোক, আপনার সদ্য সাবেক মহাপরিচালক প্রশাসন নাজমুল, ওনার স্ত্রী রাশেদা রওনক খানের সাথে আপনার অনেক কাহিনী টেনে আছে। তো এই মহিলা হাসিনার লেসপেন্সারি কইরা জাহাঙ্গীরনগর থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে 2014 সালে। পুরা 16 বছর হাসিনার মধু খাইছে। জুলাই বিপ্লবের বিপক্ষে টকশো করেছে রাশেদা রওনক। এই যে মাত্র কয়েকদিন আগে টকশোতে কি কয় দেখেন, শুনেন। রাজপথে রাজনীতি করা এক বিষয়, আন্দোলন করা এক বিষয়, স্লোগান দেওয়া এক বিষয়, মফ করা এক বিষয়, আর সরকার গঠন করা, সরকার পরিচালনা করা, দেশ পরিচালনা করা সেটা একদমই ভিন্ন বিষয়। দেশ পরিচালনার জায়গায় আপনার যেটা লাগবে অভিজ্ঞতা লাগবে, আপনার ম্যাচুরিটি লাগবে, আপনার সেন্স অফ ডিসেন্সি লাগবে, আপনার স্ট্রাকচারকে বুঝতে হবে, যেন আপনি যদি স্ট্রাকচারের বাইরেও যেতে চান স্ট্রাকচারকে বুঝে দেন বাইরে যেতে পারেন। অর্থাৎ অনেকগুলো প্রি কন্ডিশন আছে যেগুলো কিন্তু অন্য কিছুতে লাগে না। এখন একটা মফ করতে হলে যে কেউ এই হই হই করে ফেলতে পারে, এটার জন্য আপনার কোনো আগের এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো রকম সেন্স অফ ম্যাচুরিটির ব্যাপার নাই, সেন্স অফ প্রপোর্শনের ব্যাপার নাই, হ্যাঁ, সেন্স অফ আপনার কি বলে যে শিক্ষাগত যোগ্যতা সেই পরিমাণে দরকার নাই। দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের টুকাইরাও এখন মফ করে ফেলছে। কত বড় সাহস এই মহিলার! ছাত্র জনতারে বলে মব, সে নাকি টোকাইদের মব করতে দেখে। দেখেন 2018 সালে এই মহিলা কি বলিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ স্যারের দৃষ্টি আকর্ষণ করিচ্ছি আর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করিচ্ছি, হাসিনার এই লেসপেন্সার যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে। ছাত্ররা, এই ফ্যাসিস্ট শিক্ষকের ক্লাস বর্জন করো, তোমরা দেখো ওর ক্লাসে যাবে না, এরপরে যদি আসে তাহলে দৌড়ানি দিবা। আরো আছে নাজমুলের ভাই, এই যে দিদি আছে না, ওই যে হাউন আঙ্কেল, ওর ব্যাচমেট পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বিএনপি আমলে চাকরিচ্যুত হইয়া 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে চাকরি ফিরে পায়। এখন অবশ্য পলাতক, তো সেই লোকের ভাই আর সেই মহিলার জামাই হিসেবে আপনার তো এমনিতেই চাকরি থাকার কথা না, আপনিও কম জান না নাজমুল সাহেব। ম্যানচেস্টারে সহকারী হাই কমিশনার থাকার সময় অর্থ কেলেঙ্কারি আর জেদ্দায় নারী কেলেঙ্কারি করছেন, এই আপনার কূটনৈতিক অর্জন। আমরা এই পদায়নের সমালোচনা করে তো আপনি তারা বদলায় বসাইলেন পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবে। নাজমুল তো কোনোদিন কূটনৈতিক কাজ করে নাই, সারা জীবন প্রশাসনের কাজ করেছে আর আওয়ামী লীগের সেবা দাস করেছে। সেই লোকরা দিচ্ছেন চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এগুলো সামলাইতে, ও তো ঠিক মতো 2 লাইন কথাও কইতে পারে না। আমরা কিন্তু সব অফিসারের সব বিষয় জানি, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা আমরা সবকিছু জানায়, ওরা আমার মাস্টার্স পিএইচডি করা, ওদের কথার মূল্য আছে। তো জসিম সাহেব, শুনলাম এই অশিক্ষিত নারী আদান প্রদানকারীকে নাকি আপনি রাষ্ট্রদূত বানানোর চেষ্টা আছেন। হ্যাঁ, আমরা কিন্তু সব জানি, আপনারা ছেড়ে দিছিলাম, কিন্তু আপনি দেখি সে জাউরাই আছেন। জাউরামি কাদের সাথে করেন? আমরা কিন্তু জাউরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট, নিজের পাছায় নাই সাপ, খালি রাধাকৃষ্ণের নাম হারকুলিস সাজবার আসিছেন, হারকুলিস হান্দাই দিব একেবারে পিছন দিয়া। আপনার আর এক বেইমানি হইল পোস্টিং পলিসি, যা দিয়ে আপনি সব অফিসারের সাথে প্রতারণা করেছেন। আপনার পোস্টিং এর কথা আগেই কইছি। এটা সাহেব আবার আপনি একটু দেখেন, আপনি আপনার জীবনে চাকরি করেছেন নয়াদিল্লিতে 3 বছর, টোকিও 3 বছর, ওয়াশিংটন 5 বছর, ইসলামাবাদে 1 বছর। আপনার প্রিয় হাসিনার রেখা যাওয়া পোস্টিং পলিসিতে নয়াদিল্লি, টোকিও আর ওয়াশিংটন হইল ক গ্রেডের দূতাবাস, আর ইসলামাবাদে খ গ্রেডের দূতাবাস। আপনি নিজে ক গ্রেডের মিশন ছাড়া পোস্টিং করেন নাই, তাই না? আর নিজে পররাষ্ট্র সচিব হয়ে হাসিনার রেখা যাওয়া পররাষ্ট্র ক্যাডার ধ্বংসের
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন। তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। শনিবার 1 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না, দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। তিনি বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে। ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত